আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমান রাজ্যভাগের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। এ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দিনের পাহাড় সফর এদিন শেষ হয়েছে। গত মঙ্গলবার তিনি পাহাড়ে গিয়ে পৌঁছেছিলেন আর তারপর তাকে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে। একেবারেই ফুরফুরে মেজাজে এই 3 দিন কাটিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের অবস্থান থেকে এক বিন্দুও সরেননি। পাহাড় ছাড়ার আগে সেই একই রকম ইঙ্গিত বার্তা দিতে শোনা গেল তাকে। যেভাবে রাজ্যভাগকে নিয়ে কয়েকবার দাবি উঠেছে বিজেপির সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিধায়কদের তরফ থেকে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী জানালেন তার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পাহাড় সমতল ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমান। রাজ্যভাগ করার দাবিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না তার তরফ থেকে। সে কথা সরাসরি না বলে এবার বুঝিয়ে দিলেন ইঙ্গিতে। একই রকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির ধূপগুড়িতে রাজ্যের বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির কোনো নেতাকর্মী যদি বুকের পাটা থাকে আর বাপের বেটা হও, বাংলা ভাগ করার চক্রান্ত করে দেখাও। এই রাজ্যকে দুটি বঙ্গে ভেঙে দিতে নারাজ শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে এবার মুখ্যমন্ত্রীর গলাতেও সেই একই সুর শুনতে পাওয়া গিয়েছে। তার পাহাড় সফরে 3 দিন ছিল একেবারে চমকপূর্ণ। কখনো তাকে দেখা গিয়েছে দার্জিলিংয়ের কফি হাউসে বসে গান ধরতে, আবার কখনো রাস্তার ধারে ফুচকা বানিয়ে খাইয়েছেন কচিকাঁচাদের। সকালে জনসংযোগের জন্য হাঁটতে বেরিয়ে আচমকাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মোমো বানানোর হাত লাগিয়েছেন মমতা। এছাড়াও সেখানকার মানুষের মুখ থেকে তাদের সুবিধা ও অসুবিধাগুলি তিনি জেনে নিতে চেয়েছেন আরও একবার। এমনকি হাঁটার পথে মাঝে মধ্যেই নিজের মোবাইল ফোনে কোনো সুন্দর দৃশ্য দেখতে পেরে তা ক্যামেরাবন্দি করে নিয়েছেন। অবশেষে বাংলা ভাগ যে তিনি হতে দেবেন না তা পাহাড় ছাড়ার আগে জানিয়ে দিয়েছেন অত্যন্ত শান্তভাবেই। সুদীপ্তের চিঠির পরেও কেন ডাক নয় শুভেন্দুকে? সিবিআইয়ের নিরপেক্ষতার প্রমাণ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই বোমা ফাটিয়েছেন সুদীপ্ত সেন, আর এরপরেই নতুন করে ফের একবার সংবাদ শিরোনামের সারদা। সুদীপ্ত সেনের দাবি, শুভেন্দু অধিকারীকে তিনি লক্ষাধিক টাকা দিয়েছেন। আর এরপরই রাজ্য রাজনীতির নয়া বিতর্ক। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ডেকে জেরা করতে হবে সিবিআইকে, এই দাবিতে সরব হয়েছে তৃণমূল। ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে এই বিষয়ে দ্বারস্থ হয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে এবার সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সামনেই 21শে জুলাই। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে মানুষ কলকাতায় আসতে শুরু করেছে। করুণাময়ীর সেন্ট্রাল পার্কে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিন সেই প্রস্তুতি খতিয়ে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানে মোদী সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। পাশাপাশি সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, একটা লোক চিঠি লিখে আদালতে অভিযোগ জানালো, সাংবাদিককেও বলেছেন সুদীপ্ত সেন গ্রেপ্তারি তো ছেড়ে দিন। এরপরেও শুভেন্দু অধিকারীকে একবারও ডাকা হলো না কেন? সিবিআইকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে বলে দাবি অভিষেকের। কেন তৃণমূল থেকে ডাকা হবে প্রশ্ন তার। বলে রাখা প্রয়োজন, শুক্রবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব করা হয়েছে। ডাকা হয়েছে আরও এক তৃণমূল বিধায়ককে। সেই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, তৃণমূল মাতানত করেনি, আর সেই কারণেই বারবার তলব করা হচ্ছে। যে প্রতিবাদ করছে তার বিরুদ্ধে এজেন্সি এগিয়ে দেওয়া হচ্ছে। আমরা রাস্তায় আছি, প্রতিবাদ করছি, মাতানত কখনোই করব না। হুঁশিয়ারি অভিষেকের। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরেই কোনো আন্দোলনের নামার হুঁশিয়ারি তার। কয়লা চুরি গেলে দায়িত্ব ইসিএল কর্তাদের, দায়িত্ব সিআইএসএফের। কেন মলয় ঘটককে ডাকছে? 1.5 বছর ধরে চলছে। বর্তমান দেশের অবস্থা জরুরি অবস্থার থেকেও খারাপ। মোদী সরকারকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গ্যাস থেকে পেট্রোলের দাম হু হু করে বাড়ছে, এমনকি কেরোসিনের দামও বাড়ছে। ফলে সাধারণ মানুষ না গ্যাসে না কেরোসিনে রান্না করতে পারবে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে বাংলার প্রাপ্য মিটিয়ে দেওয়ার কথা বলেন তিনি। জানান 97,000 কোটি টাকা আটকে রাখা হয়েছে বলে দাবি অভিষেকের। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ শব্দের ব্যবহার নিয়েও কথা বলেন। জানান, ইচ্ছামতো চলছে ওরা, সাংসদের কি প্রয়োজন। এছাড়াও সিংহের মূর্তি পরিবর্তন নিয়েও মোদী সরকারকে এদিন এক হাত নেন
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। দিলীপ ঘনিষ্ঠদের বাদ বিজেপির পঞ্চায়েত কমিটিতে ফেরার যুদ্ধেও আদি নব্যদণ্ড। শুধু 2024কেই পাখির চোখ করে এগোচ্ছে না বিজেপি, পঞ্চায়েত নির্বাচন নিয়েও এখন থেকে পরিকল্পনা কষাও শুরু হয়ে গিয়েছে। 21-এর নির্বাচনের হারের পর যতই গেরুয়া শিবির পিছু হটতে থাকুক না কেন, 2023-এর পঞ্চায়েত নির্বাচন থেকে ফের নতুন উদ্যমে লড়াইয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। সম্প্রতি গেরুয়া শিবির বাংলার পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে একটি কমিটিও তৈরি করে দিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়া পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কমিটি গড়ার পর মঙ্গলবার প্রথম বৈঠক হলো হেস্টিংসের পার্টি অফিসে। সেই বৈঠক সংগঠিত হওয়ার পর ফের বিজেপিতে শুরু হয়ে গেল অসন্তোষের বাতাবরণ। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বঙ্গ রাজনীতিতে যখন বিজেপি ফের প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে, তখন বিজেপিতে এই অসন্তোষ কেন? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠে পড়েছে। আসলে কিছুতেই বিজেপিতে আদি নব্যদণ্ডের অবসান ঘটছে না। পুরনো কমিটি বদলে পঞ্চায়েত ভোটের জন্য নতুন কমিটি গড়ে তোলা হয়েছে, সেখানে বাদ পড়েছেন আদি নেতারা। বিজেপির এই কমিটিতে 4 নেতাকে বাদ দিয়ে আনা হয়েছে 4 জন বিধায়ককে। কিন্তু সমস্যা হলো, যে 4 জনকে বাদ দেওয়া হয়েছে সেই 4 জনই হলেন দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতা, তুষার মুখোপাধ্যায়, প্রবাল রাহা, অনল বিশ্বাস ও গৌরমণ্ডলকে বাদ দিয়ে আনা হয়েছে 4 বিধায়ককে। যে 4 বিধায়ককে আনা হয়েছে তারা সবাই বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর ঘনিষ্ঠ। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের কমিটিতেও আদি বনাম নব্যদণ্ড প্রকট হয়ে উঠেছে দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার দ্বন্দ্ব। কারণ দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতাদের বাদ দিয়ে সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ বিধায়কদের স্থান দেওয়া হয়েছে নতুন কমিটিতে। তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির আদি বনাম নব্য ফের সামনে চলে এসেছে। বিজেপি পঞ্চায়েত ভোট পরিচালনায় প্রথমে একটি কমিটি গড়ে, তা আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল। সেই কমিটিতে পরিবর্তন করা হয়েছিল। দলের রাজ্য অফিস সম্পাদকের দেওয়া বিজ্ঞপ্তিতে 4 জন নেতা পুরনো কমিটি থেকে বাদ পড়েছেন। বিজেপির বর্ষিয়ান এক নেতা জানিয়েছেন, বেছে বেছে দলের সমস্ত পুরনো নেতাদের সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার বিজেপির এই নবীকরণে মূল টার্গেট করা হচ্ছে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বা অনুগামীদের। বিজেপির একাংশ মনে করছে এভাবে চললে বিজেপির সংগঠন আরও দুর্বল হয়ে পড়বে। বিজেপির পঞ্চায়েত ভোট কমিটির ইনচার্জ দেবশ্রী চৌধুরী অবশ্য বিড়ম্বনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ওই 4 জনের উপর আরও অনেক দায়িত্ব রয়েছে। একজনের উপর চাপ যাতে না পড়ে তার ব্যবস্থা করা হয়েছে এই পরিবর্তনে। এবার বিজেপির খেলা হবে গান, তাও আবার শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত ইউটিউব চ্যানেলে। গত বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান ও গান তৃণমূলের পক্ষে ভোকাল টনিকের কাজ করেছিল। এবার সেই খেলা হবে শব্দ বন্ধনীকে কাজে লাগিয়েই সম্পূর্ণ একটি নতুন গান বাঁধল গেরুয়া শিবির। সেই গানটি আবার পোস্ট করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত একটি ইউটিউব চ্যানেলে। বিজেপির তরফে গানটির একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিও জুড়ে রয়েছে বিরোধী দলনেতার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। খেলা হবে এই শব্দবন্ধ ছাড়া বাকি গানটি একেবারে নতুনভাবে তৈরি করা হয়েছে। তার সঙ্গে যুক্ত করা হয়েছে বাংলায় বদল হবে স্লোগান। দেশের রাজনীতির ইতিহাসে কোনো একটি স্লোগানকে ঘিরে গান তৈরির ঘটনা নতুন বিষয় নয়। তবে যে গানে ভর করে শাসক দল তৃতীয়বার ক্ষমতা এসেছে, সেই গানের শব্দবন্ধ ব্যবহার করে বিরোধী দলের গান তৈরির ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন বাংলার রাজনীতির কারবারিরা। গানটি তার নামাঙ্কিত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলেও চ্যানেলটি তার বলে মানতে চাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, তবে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট রয়েছে। সঙ্গে তিনি আরও বলেন, ওই ইউটিউব চ্যানেলটি আমার না হলেও গানটি আমি শুনেছি, গানটি আমার ভালো লেগেছে এবং আমার সমর্থনও রয়েছে গানটির প্রতি। প্রসঙ্গত এই গানটির প্রায় প্রতিটি লাইনে রাজ্য সরকার ও তৃণমূলকে তীব্র আক্রমণ করা হয়েছে। নাম না করে আক্রমণ করা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি রাজ্যের শিক্ষক নিয়োগ ঘিরে যে অভিযোগ উঠেছে তার উল্লেখ যেমন গানটিতে করা হয়েছে, তেমনই সিন্ডিকেট নিয়েও খোঁচা দেওয়া হয়েছে রাজ্যের শাসক দলকে। সূত্রে খবর, ওই ইউটিউব চ্যানেলটি বিরোধী দলনেতার না হলেও তার অনুগামীদের একাংশ চ্যানেলটির অন্তরালে রয়েছে। গত বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান এবং গানটি তৈরি করেছিলেন তৃণমূল সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, যা তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে হয়ে উঠেছিল বীজ মন্ত্রের মতো। সেই স্লোগানটি বিজেপি ব্যবহার করা নিয়ে তৃণমূল পরিষদীয় দলের উপমুখ্য সচেতক তথা মুখপাত্র তাপস রায় বলেন, ওরা দীর্ঘদিন ধরেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও
আমাদের দলকে অনুসরণ ও অনুকরণ করে চলেছে। এক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হয়নি তাই দেখা যাচ্ছে। তবে এভাবে বাংলার মানুষের মন পাওয়া যাবে না। বাংলার মানুষ আসল এবং নকল চিনে নিতে জানেন, তার প্রমাণ ওরা গত বিধানসভা নির্বাচনে হাতে পেয়ে গিয়েছে। সিবিআই জাল গোটাতে শুরু করেছে, রাঘব বোয়ালরাও ধরা পড়বে। কেন এমন মন্তব্য সুকান্তের? রাজ্য জুড়ে শুধুই দুর্নীতির অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে, আর সেই সমস্ত ঘটনায় নাম জড়িয়েছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বদের। যেমন কয়লা পাচার কাণ্ডে এদিন ইসিএলের 7 জন ম্যানেজার সহ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ এরপর গ্রেপ্তার করে সিবিআই এবং এদিন তাদের সকলকেই আদালতে তোলা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তদন্তের গতি প্রকৃতি বাইরে থেকে দেখে যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে তদন্ত একেবারে শেষের দিকে, যার জন্য সিবিআই এবার জাল গোটাতে শুরু করেছে। জাল গোটানো হলে ছোট মেজো অনেক মাছই ধরা পড়বে, রাঘব বোয়ালরাও ধরা পড়বে। অন্যদিকে রাজ্যের শাসক দলের তরফ থেকে এর আগেও অভিযোগ উঠেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তাদের তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা থাকছে না। একের পর এক শাসক দলের নেতা মন্ত্রীদের তলব করা হচ্ছে। পাল্টা সিআইডিকে দিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপিকে কি ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সিআইডি কিংবা যাকে দিয়েই তদন্ত করানো হোক না কেন, তাতে বিজেপি ভয় পায় না। তার কথায় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে সিআইডি থেকে শুরু করে যা যা আছে সব দিয়েই দেখে নিতে পারেন আমাদের অবৈধ সম্পদে কি কি আছে না আছে। আমরা না খাবো না খেতে দেব এই নীতিতে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে আমরা ভয় পাই না। সম্প্রতি যে ঘটনা প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে দীঘায় বুলডোজার দিয়ে কোনো নির্দেশ ছাড়াই গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ দোকানগুলিকে, কারণ তারা রেলের জমি দখল করে বসেছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুনর্বাসন না দিয়ে কোথাও উচ্ছেদ করা হবে না। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রের তরফ থেকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে যে রেলের জায়গায় যারা দখল করে রয়েছে তাদেরকে রাজ্য সরকার পাট্টা দিয়ে জমি দিক, আর কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু জমি রাজ্য সরকারের, তাই কেন্দ্রীয় সরকার জমি দেওয়ার দায়িত্ব নেবে কেন? পুরনো কর্মীদের দলের কাজে যুক্ত করুন, বঙ্গ বিজেপিকে কয়েক দফা নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। দলের পুরনো সৈনিকরা করণীয় কাজ সম্পর্কে দিশেহারা। অভিযোগ, তাদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দিচ্ছে না ক্ষমতাসীন গোষ্ঠী, তাই দলের সঙ্গে দূরত্ব বজায় রাখছে, দলের কর্মসূচিতেও অংশ নিচ্ছে না। পুরনোদের ফের দলের সঙ্গে যুক্ত করতে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন নেতাদের স্পষ্ট নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের কোনো কমিটিতে নেই অথচ কাজ করতে চান এমন নেতৃত্বকে দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়ার নির্দেশ দিল দিল্লি বিজেপি। বঙ্গ বিজেপিতে সাংগঠনিক রদবদলের পর থেকেই বহু পুরনো নেতা কর্মী কার্যত ঘরবন্দি। ভুলেও পাপ বাড়ান না মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরে। দিন যত গড়িয়েছে ততই দূরত্ব বেড়েছে নব্য আর পুরনোদের। প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ছাড়া কোনো পুরনো নেতাকে দলীয় কার্যালয়ে দেখা যায় না। দলের কর্মসূচিতে যোগ দেওয়া তো দূরস্থ, বারবারই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পুরনোদের সক্রিয় করতে হবে বলে বার্তা দেওয়া হলেও কাজের কাজ হয়নি। দূরত্ব বেড়েছে তো কমেনি, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের যোগ দেননি তারা। কেন পুরনোদের অভিমান ভাঙানো যাচ্ছে না? বারবার বর্তমান নেতাদের সঙ্গে আলোচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। রাজ্য বিজেপির তরফে বিভিন্ন কারণ দেখিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হলেও তাদের সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব। যেন তেন প্রকারে দূরত্ব কমিয়ে সংগঠনের কাজে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়, তারপরেও কাজ হয়নি। এবার ঘরবন্দি পুরনোদের ফের সংগঠনের কাজে যুক্ত করতে কয়েক দফা নির্দেশ দিল কেন্দ্রীয় নেতারা। যারা সংগঠনের কাজের সঙ্গে যুক্ত হতে আগ্রহী তাদের কাজ নির্দিষ্ট করে দিতে হবে। কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রাজ্যের তরফে বার্তা পাঠানো হবে। সেই সঙ্গে নির্দিষ্ট দায়িত্ব গুরুত্ব দিয়ে পালন করেছেন কিনা তারও মূল্যায়ন করে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। কেন দলের সঙ্গে যুক্ত হতে চাইছে না সে ব্যাখ্যা ও রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।